আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মাধ্যমিক 2026-এর জন্য 2 মার্কের কোশ্চেনগুলো, যেগুলো বিভিন্ন টেক্সট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে, যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য। আমরা 1 থেকে 60টা প্রশ্ন এখানে নোট করেছি। আমরা একে একে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সলভ করব। আমাদের কাছে 1 থেকে 60টা কোশ্চেন আছে। প্রত্যেক অধ্যায় থেকে 2, 3, 4টা করে বিভিন্ন টাইপের কোশ্চেন এখানে দেওয়া আছে। তাহলে আমরা এক দিক থেকে এক একটা করে সলভ করবো, ঠিক আছে? তাহলে চলো এক দাগ থেকে আমরা শুরু করি। একের এখানে দেখো তোমাদের কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ থেকে দেওয়া আছে। তাহলে এ টাইপের কোশ্চেন আসলে বা সংখ্যা চেঞ্জ হলে তোমরা অবশ্যই করতে পারবে, তার জন্য আমরা এই কোশ্চেন গুলো নিয়ে এসেছি। আছে, তাহলে চলো এক দাগের অঙ্কটা কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা 5 বছরের সুদে মূলে দ্বিগুণ হয়। তাহলে 20 বছরে সুদে মূলে কত গুণ হবে? তাহলে এই টাইপের যদি অঙ্ক আসে, তাহলে 20 বছরে সুদে মূলে কত গুণ হয়, এখানে 20 বছরে জায়গাতে 16 বছর হতে পারে, বা আর অন্য কোনো চেঞ্জ করতে পারে, বা এখানে 6,000 জায়গাতে অন্য কোনো চেঞ্জ করতে পারে। তাহলে টাইপটা আমাদের বুঝতে হবে কি ধরনের কোশ্চিন আসছে, ঠিক আছে? তাহলে চলো এক দাগেরটা আমরা করি। তাহলে যেহেতু আমাদের 6,000 টাকা বলে দিয়েছে, তাহলে আসলটা আমাদের হচ্ছে 6,000 টাকা। আসলটা 6,000 টাকা। তাহলে এখানে যেহেতু দ্বিগুণ হবে, তাহলে সুদে মূলে, তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য 2 দিয়ে কি করে দেবো? গুণ। তাহলে 12,000 টাকা, ঠিক আছে? তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি জানি? a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু n। তাহলে এটা কি? সমূল চক্রবৃদ্ধি। তাহলে কত দেওয়া আছে? 12,000 বসে ইন্টু p এর মান 6,000 দিলাম, 1 প্লাস r বাই 100, আর পাওয়ার কত আছে? 5 দেওয়া আছে। তা দেখো উভয় পক্ষে যদি আমরা কেটে দিই, তাহলে এখানে 2 আসছে। তাহলে 2 এর মান কত আসছে? 2 ইকুয়াল টু 1 প্লাস r বাই 105। এবার সূচকের নিয়ম অনুসারে এই পাশটার পাওয়ারটা দিয়ে ও পাশটায় পারে, তাহলে 1 বাই দিয়ে বসে যাবে, ঠিক আছে? তাহলে এই যে পাওয়ারটা 5, তাহলে এরপরে আসলে 1/5 হয়ে গেল। তাহলে কি হচ্ছে? 1 প্লাস r বাই 100। এটুকু আমরা করে রেখে দেবো, ঠিক আছে? এটুকু করার পরে এবার আমাদের কি বলেছে, পরের স্টেপটা সলিউশন করব। কি বলছে? 20 বছরে সুদে মূলে কত গুণ হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি x গুণ হবে। সুদে মূলে কত গুণ? x গুণ হবে। ধরি x গুণ হবে। তাহলে আসল আমাদের 6,000 টাকা। এবার এখন যদি x গুণ হয়, তাহলে আসলটা 6,000 থাকবে, কিন্তু সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে? 6,000x হয়ে যাবে। তাহলে আবার সেই ফর্মুলাটা কি? a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100। তাহলে a মানে কি হচ্ছে এখন? 6,000x, কারণ সমূল চক্রবৃদ্ধি কি হবে? x গুণ হবে, তার জন্য ইকুয়াল টু p ইন্টু p মানে আসলটা 6,000ই থাকছে। তাহলে 1 প্লাস r বাই 100 ইন্টু কত? 20 বছর যেহেতু বলেছে 20 দিয়ে দিলাম। তো উভয় পক্ষে x 6,000 কেটে গেল। x সমান কি থাকছে? 1 প্লাস r বাই 100, তার উপরে কি? 20। আচ্ছা, x এর মান কত হবে? x সমান আমাদের তাহলে কি বেরোচ্ছে? 1 প্লাস r বাই 100 মান আমরা পেয়েছি কত? 2 টু দি পাওয়ার 1/5, তার পাওয়ার কত হয়ে যাবে? 20 দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা এটা গুণ আকার আছে, তাহলে কাটাকাটি যদি করি তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান কি হবে? 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। তাহলে 16 গুণ 20 বছরে কত হবে? 16 গুণ হবে। এটা হচ্ছে আমাদের এক দাগের, ঠিক আছে? তারপর চলো 2 দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? এর আগেটা বলছিল 20 বছরে কত গুণ হবে, আর এখানে বলছে কত বছরে 4 গুণ হবে, মানে এবার বছরটা চেয়েছে। তাহলে এটাও সেম একই রকম ভাবে আমাদের করতে হবে কিন্তু। তাহলে এখানে ধরে নিচ্ছি কি আসলটা p টাকা ধরে নিলাম, হ্যাঁ, আসলটা p টাকা ধরে নিলাম। আর যেটা দ্বিগুণ, এখন যদি আসলের দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে সমূল চক্রবৃদ্ধি কত হবে?
দ্বিগুণ হলে সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে? পি ইন্টু টু সমান কত হয়ে যাবে? 2p টাকা। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে আমাদের ফর্মুলা কি? a ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 × n। তাহলে a এর মান কত পেয়েছি? যেহেতু 2p হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটা p থাকবে 1+r/100 × n এর মান nই থাকছে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে p কেটে গেল, তাহলে 2 সমান কি পেলাম? 1+r/100 × n। এটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে ধরে নেব আমরা কি কত বছরে 4 গুণ হবে। তাহলে ধরি টি বছরে 4 গুণ হবে, টি বছরে 4 গুণ হবে। তাহলে এখন কি আসবে? 4 গুণ যেহেতু হবে, তাহলে 4p সমান আসলটা কি? p 1+r/100 তার পাওয়ার কত? t হয়ে যাবে। এখন যেহেতু টি বছরে বলেছি, তাহলে p কেটে গেল, 4 ইকুয়াল টু কি আসবে? 1+r/100 আর t। এই 4টাকে কি লেখা যাবে? 2 এর পাওয়ার লেখা যাবে, তাহলে 1+r/100 t। তাহলে 2 সমান আমরা এই যে কত পেয়েছি বলতো? 2 সমান পেয়েছি 1+r/100 ইন্টু n, তার বাইরে গোটার বাইরে স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু 1+r/100 t। এটাকে যদি একটু ভাঙা যায়, তাহলে 1+r/100 এটা কি হবে? 2n হয়ে যাবে, ইকুয়াল টু কি? 1+r/100 t হয়ে যাচ্ছে। তাহলে উভয় পক্ষে দেখো আমরা বেসটা 1+r/100 সরিয়ে দিই, তাহলে t সমান কি পেয়ে যাবো? 2n পেয়ে যাবো। তাহলে 2n বছরে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 2 নম্বর অ্যান্সার। তারপর চলো 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে এ এবং বি এর ব্যবসায় কত বলেছে? 1050 টাকা লাভ করে। এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত? এ এবং বি কোনো ব্যবসায়ী এত টাকা লাভ করেছে, এ এর মূলধন 900 এবং লভ্যাংশ এত হলে বি এর মূলধন কত? আচ্ছা, তাহলে বি এর মূলধনটা আমাদের যেহেতু বার করতে বলেছে, বি এর মূলধন আমরা এক্স ধরে নেব। ঠিক আছে, তাহলে এভাবে লিখবো, যদি এরকম অঙ্ক দেওয়া থাকবে তাহলে তোমরা মনে রাখবে লভ্যাংশের ওই মূলধনটা লাভটা সমান, এদের অনুপাত কি হবে? সমান হবে। তাহলে এর মূলধন বাই কি হবে? বি এর মূলধন সমান এ এর লাভ বাই কি হবে? বি এর লাভ। আচ্ছা, এখানে এর মূলধন বলেছে 900 টাকা, বি এর জানি না, তার জন্য এক্স ধরে নিচ্ছে। ঠিক আছে, এর লাভ বলেছে 600 টাকা, 630 টাকা। এর লাভ কত বলেছে? 630 টাকা। বি এর লাভ কিন্তু জানি না, কিন্তু টোটাল যদি আমাদের বলেছে 1050 টাকা লাভ হচ্ছে, সেখান থেকে আমরা 630 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকছে? 420 টাকা আমাদের কি হচ্ছে? বি এর লাভ হচ্ছে। কোনাকুনি গুণ করে নাও, তাহলে কত হয়ে যাবে? এখানে কাটাকাটিও করা যাবে, 0 0 21 দিয়ে 21 × 42 7 × 63। তাহলে কোনাকুনি যদি গুণ করা যায়, তাহলে 3x সমান কত হয়ে যাবে? 1800 হয়ে যাবে। তাহলে বা দিয়ে x সমান কি হয়ে যাবে? 1800/3, তাহলে কত হয়ে যাচ্ছে? 600 হয়ে যাচ্ছে। তাহলে x মানে বি এর মূলধন কত ছিল? 600 টাকা। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে আমাদের 3 দাগের। তারপর চলো 4 দাগেরটা কি বলেছে? 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তাহলে এই টাইপের কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে 3 ব্যক্তির মূলধন অনুপাত দেওয়া আছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? আচ্ছা, তাহলে চলো অঙ্কটা। তা ধরে নিচ্ছি কি, ধরি 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত কত হবে? যেহেতু 4 দেওয়া আছে 9:2 আর কত দেওয়া আছে 7:9, তাহলে 4x একটা 7x একটা
9x। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে এরকম বলে দিয়েছে কি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় 100 টাকা কম, তাহলে তৃতীয় থেকে প্রথম ব্যক্তিটা মাইনাস করে দিচ্ছি, তাহলে এখান থেকে তো 100 টাকা পেয়ে যাবো। তাহলে এখানে কত হচ্ছে 5x সমান 100, তাহলে x এর মান কি হয়ে যাবে 100/5 সমান x এর মান হয়ে যাবে 20। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত হচ্ছে, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ কত 7x, তো 7 গুণিত x এর মান 20, তাহলে কত হবে 140 টাকা। এটা হচ্ছে আমাদের 4 দাগের। ঠিক আছে, তারপর চলো 5 দাগেরটা কি বলেছে। 5 দাগের বলছে 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত বলেছে 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। বলছে 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। আচ্ছা, তাহলে এখানে ফর্মুলাটা একটাই, a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। এখানে ই এর মান বলে দেওয়া আছে 441 সমূল চক্রবৃদ্ধি, আর আসলটা বলে দিয়েছে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100, তার পাওয়ার কত বলেছে 2 বছরে, তার জন্য 2 হয়ে গেল। তাহলে 441, এই 400টা এপারে চলে আসলো, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার। তাহলে এটাকে দেখো কাটাকাটি করা হবে, বা এটাকে আমরা একবার পাওয়ার করতে পারি, কত হয়ে যাবে পাওয়ার করলে এটা হয়ে যাচ্ছে 21 বাই নিচেরটা 20 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো পাওয়ার কি হচ্ছে সেম হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ারটি তুলে দিয়েছি কি হচ্ছে 21 বাই 20 ইকুয়াল টু কি 1 প্লাস আর বাই কত হয়ে যাচ্ছে 100। মানে এই 1টা প্লাস আকার আছে, পরে আসে মাইনাস নিয়ে চলে আসছে, তাহলে 21 বাই 20 মাইনাস 1 ইকুয়াল টু কি হবে আর বাই 100। বাদে হরগুলি লসাগু যদি আমি করতে যাই তাহলে 20 হয়ে যাচ্ছে, এখানে 21 থাকছে, 20 একে 20 সমান কত হবে আর বাই 100, বাদে 1 এর 20 বাই কি হচ্ছে আর বাই 100, কাটাকাটি করলে কত 5, তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে 5%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর এর মান কত হবে 5%, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে 5%। তাহলে 5 দাগেরটা হলো। আমরা 6 দাগেরটা করবো। দেখ 6 দাগেরটা কি বলেছে, R% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে। এই যে এই টাইপের অঙ্ক আমরা কি করলাম, এই R% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ, এখানে দেওয়া আছে দেখো 5 বছরে সুদে মূলে দ্বিগুণ হবে, তাহলে 20 বছরে কত গুণ হবে, তাহলে এখানে কত বলেছে শুধুমাত্র বলেছে 4 গুণ হবে কত বছর, এইভাবে অ্যান্সারটা চেয়েছে। তো চলো আমরা অঙ্কটা এটাও করে নিই। তাহলে কিভাবে বলে দিয়েছি আমরা ধরে নিব, ধরি আসল পি টাকা ধরে নিলাম, সুদের হার বলে দিয়েছে কত R% ধরে নিলাম, আর সময়টা বলে দেওয়া আছে 8 বছর। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারবো এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 8 বছরে কি হয়েছে দ্বিগুণ হচ্ছে, তাহলে 2p, তাহলে উভয় পক্ষে পি কাটলে কি থাকছে তাহলে 1 প্লাস আর বাই 100 8 ইকুয়াল টু 2। তাহলে এইভাবে রাখছি। এর বলছে কত বছরে 4 গুণ হবে, তাহলে ধরে নিচ্ছি এর আগের মতোই টি বছরে 4 গুণ হবে, তাহলে টি বছরে 4 গুণ হবে। আবার সেই একই রকম ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এখানে কিন্তু টি হয়ে যাবে এবার, আর 4 গুণ হচ্ছে, তাহলে পি কেটে গেল 1 প্লাস আর বাই 100 টি সমান 2 এর স্কোয়ার করে দিলাম,
ঠিক আছে, তাহলে এখানে 1+r/100t সমান 2 সমান আমরা মান পেয়েছি, কত পেয়েছি 1+r/100 তার পাওয়ার 8, তার পাওয়ার আমাদের এটা স্কোয়ারটা আছে উপরে করে দিলাম, তাহলে 1+r/100t সমান কি হয়েছে 1+r/100, আর দুনা কত হয়ে যাবে 16 হয়ে যাবে। তাহলে দেখো উভয় পক্ষে বেস দুটাকে সরিয়ে দিচ্ছি, তাহলে t এর মান কত হয়ে যাচ্ছে 16 বছরে। এটা হচ্ছে অ্যান্সার, 6 দাগেটা এটা অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, তবে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। এটা হচ্ছে বইয়ের কোশ্চিন, তোমাদের কোশ্চিনটা খুব ভালো কোশ্চিন। দেখো তাহলে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, ঠিক আছে, x জন ছিল n বছর পূর্বে, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার ধরে নিচ্ছি, জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট r%, তাহলে r% হারে জনসংখ্যা কত হবে, তাহলে শর্তানুসারে কত x ইন্টু, যেহেতু p না এটা x ইন্টু হবে, আমরা ধরে নিয়েছি জনসংখ্যা ছিল, তাহলে x ইন্টু 1+r/100 ইন্টু n বছরে কত ছিল p, ঠিক আছে। তাহলে এখান থেকে x সমান দেখো p এটা গুণ আকারে আছে, এটা নিচে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 1+r/100 n, তাহলে x ইকুয়াল টু কি হবে p ইন্টু, এই যে নিচের কোনো পাওয়ারকে যদি আমি উপরে তুলি তাহলে ওটা কি হবে সূচকের নিয়ম অনুসারে মাইনাস হয়ে যাবে, তাহলে 1+r/100 মাইনাস কি হয়ে যাবে n হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কত n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল p ইন্টু 1+r/100 মাইনাস n। তারপর দেখো 8 কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসল 8/25 হবে, সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে 8 দাগেটা এখানে করে নি, ধরে নিচ্ছি কি সুদের হার কত r%, আসল p টাকা, সময় 10 বছর, তাহলে মোট সুদ কত হবে, মোট সুদ i ইকুয়াল টু কত হয়ে যাবে p/t বাই কত হয়ে যাবে 100, তাহলে এখানে t এর জায়গাতে আমরা 10 বছর দেব, কারণ 10 বছরের বলে দেখছি, 0 0 কাটলে কি pr বাই কত হয়ে যাবে 10 টাকা। ঠিক আছে, তাহলে মোট সুদ আসল কত, এটা সুদ পেলাম, তাহলে মোট সুদ আসল, তাহলে আসলটা ওরা p আছে, p প্লাস pr বাই কত 10 এত টাকা। তাহলে শর্তানুসারে এখন কি বলা যাবে, আমরা শর্তানুসারে বলতে পারবো এই যে pr/10 এই সুদটা কি বলেছে আসলের 2 সুদ আসলের, এটা সুদটা সুদ আসল, তাহলে সুদ আসল কত p প্লাস pr/10 এর কত 2/5। ঠিক আছে, তাহলে pr/10 আর এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে উল্টে যাবে, 5/2 হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু p ইন্টু, এখানে এ দুটো থেকে দেখো কমন নিলাম, p কমন নিলাম, তাহলে কি থাকছে 1+r/10। ঠিক আছে, উভয় পক্ষে p কেটে গেল, 5 কে 5 5 9 10, তাহলে কত থাকছে r/4 ইকুয়াল টু কত r1 প্লাস r/10 থাকছে। তাহলে r ওয়ালা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসছে, এটা 1 আছে, হ্যাঁ
তাহলে r/4 মাইনাস r/10 ইকুয়াল টু কি হবে 1। তাহলে হরগুলি যদি লসাগু করি তাহলে এখানে কত হয়ে যাবে 40 হয়ে যাচ্ছে। তাহলে কত 10 10 আর এখানে 4 4r ইকুয়াল টু কত 1। তাহলে বাকিটা এখানে করে নিচ্ছি দিয়ে এরকম হয়ে যাচ্ছে কি 6r ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ করে না কত হবে 40 দিয়ে r সমান কত হবে 40/6। তাহলে দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে 20 আর এখানে কত 3। তাহলে r সমান কি 20/3। এটাকে যদি ভেঙে নি তাহলে কত হবে 3 6 18 6 পূর্ণ 2.3%। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 8 দাগের কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, তারপরটা চলো 9 দাগেরটা কি বলেছে। 9 দাগেরটা বলেছে b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু এ প্লাস সি 2b ইকুয়াল টু এ প্লাস সি। তাহলে এটা থেকে আমাদের কি বলেছে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান হলে, সমান মানে কি নিরূপক সমান 0 হবে। তাহলে 4b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হবে 0 হবে। সেই ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। তাহলে সূত্রটা আগে আমরা অঙ্ক 2 কে নিচ্ছি। কি বলেছে b মাইনাস সি তার হোল স্কোয়ার b মাইনাস সি তার আচ্ছা এক্স এর স্কোয়ার, আর একটা কি বলেছে প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে সমান যেহেতু বলেছে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে দিয়ে বি স্কোয়ার মানে কি সি মাইনাস সি এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু কি হয়ে যাচ্ছে সি এর মান বলে দিয়েছে কত এ বি, এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এটা একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, তাই তো, মাইনাস 4 এটা গুণ করে না। তাহলে গুণ করলে কত হবে এ বি তারপর বি 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 স্কোয়ার তারপরে এ সি তারপর বি সি ইকুয়াল কি আসবে 0। আমরা এটাকে একটু গুছিয়ে নিচ্ছি, যে গুছিয়ে নিই তাহলে দেখো এটাকে সামনে নিয়ে চলে আসছি এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইভাবে রেখে দিই তাহলে হবে। তাহলে সি স্কোয়ার রেখে দিলাম মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। তাহলে এটার সঙ্গে গুণ করে দিচ্ছি। তাহলে কত হবে মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু কি হবে 0। এখানে দেখো এই স্কোয়ারটাকে সামনে নিয়ে চলে আসছি, আর মাইনাস 2ac আছে এখানে প্লাস 4ac, তাহলে বাদ দিলে কত প্লাস 2ac থাকছে আর প্লাস সি স্কোয়ারটা বসে গেল। ঠিক আছে, বাকি কি থাকছে, বাকি থাকছে মাইনাস 4ab মাইনাস 4bc আর প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 0 থাকছে। এটাকে দেখো এটা একটা ফর্মুলা পাচ্ছে কি এ প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এখান থেকে কমন যদি নিই তাহলে 4b কিন্তু কমন পাবো। তাহলে কি পড়ে থাকছে এ প্লাস সি পড়ে থাকছে মাইনাস 4b নিয়েছি তার জন্য প্লাস হয়ে যাবে এটা। আর এটাকে আমরা লিখতে পারবো 2b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানটাকে এটাকে যদি এ স্কোয়ার ধরি এটাকে বি স্কোয়ার ধরি তাহলে মাঝখানটাকে আমরা ভাঙতে পারবো। এ সি তার হোল স্কোয়ার মাইনাস 2 নিয়ে নিচ্ছি, 2 এ মানে এ প্লাস সি আর বি মানে 2b। তাহলে দেখো আমাদের ফর্মুলাটা মিলে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a আর এটা বি প্লাস বি স্কোয়ার। তাহলে কিসের ফর্মুলা এ প্লাস এ মাইনাস বি, তাহলে মাইনাস মানে কি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে স্কোয়ারটাইতে আমি ওপরে পাঠিয়ে দিই, কোনো মান চেঞ্জ হবে না। তাহলে এ সি এটা মাইনাস 2b আছে, উপরে কি হবে এ প্লাস সি এটা প্লাস 2b হয়ে যাবে। তাহলে এটাই আমাদের প্রমাণিত। এটা হচ্ছে 9 দাগের আনসার। একটু বড় আছে, ভালো করে দেখেন। ঠিক আছে, তা চলো 10 দাগেরটা কি বলেছে।
10 বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x-1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা আগে সাজিয়ে নিই। কিভাবে সাজাবো? এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স দেওয়া আছে ইকুয়াল টু কে ইন্টু 2x-1। তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স এটার সঙ্গে গুণ করে দিলে কি হয়ে যাবে? 2kx মাইনাস কে, সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে কমন নিয়ে নিচ্ছি। কি কমন নিয়ে নেবো? এক্স যদি কমন নিই, এক্সটা উপরে রেখে দিচ্ছে। আচ্ছা, এক্স কমন নিলে কি থাকবে? 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু কি হবে? 0। এটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কি এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2k, চলরাশিটা পরে নিয়ে আসলাম, প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে ধরেছি 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কথা বলেছে, বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে। বীজদ্বয়ের সমষ্টি মানে কি? আলফা প্লাস বিটা সমান কি? তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ হবে, মাইনাস বি বাই এ, তাহলে ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে মাইনাসে যাতে মাইনাস, বি এর মান কত দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে 1 প্লাস 2k বাই 1, তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস 2k। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য যেহেতু বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো শর্তানুসারে। তাহলে 1 প্লাস 2k সমান কি? 0। যেহেতু বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলে দিয়েছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান কি ধরলাম? শূন্য ধরলাম। তাহলে 2k সমান কি হবে? -1, যেহেতু +1 আছে, k সমান কি আসবে? -1/2। তাহলে হাফ হয়ে যাচ্ছে। k এর মান কত হবে? হাফ হয়ে যাচ্ছে। দেখে নাও। আচ্ছা, 11 কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা সমীকরণ দেওয়া আছে, বীজদ্বয় আলফা ও বিটা হলে বীজদ্বয়। আচ্ছা চলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়। সমীকরণের বীজদ্বয় একটা কি বলেছে? আলফা বলে দিয়েছে, ও কি বলেছে? একটা বিটা বলেছে। তাহলে আলফা প্লাস বিটা সমান কি আসবে? মাইনাস বি বাই এ সমান মাইনাস বি এর মান কত দেওয়া আছে? -22। তাহলে মাইনাস কি আসবে? 22 আসছে বাই এ, তাহলে এখানে শুধু 22 আসছে। হ্যাঁ, আর আলফা ইন্টু বিটা মানে কি? সি বাই এ, তাহলে সি এর মান কত? 105 বাই 1 সমান কত হয়ে যাবে? 105 হয়ে যাবে। এটা আমরা পেলাম। তাহলে আলফা মাইনাস বিটা আমরা ডাইরেক্টলি বার করতে পারবো না, কারণ সেটা সম্পর্কে কোনো ফর্মুলা নেই। তাহলে আমরা কি করব? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, তাহলে কি হবে? আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ঠিক আছে, তাহলে এটার মান জানি কত? 22 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত? 105। তাহলে 22 এর স্কোয়ার মান কত? 484 বিয়োগ এটা হচ্ছে 420 সমান কত হয়ে যাবে? 64 হয়ে যাচ্ছে। 64টা কার মান? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের মান। তাহলে শুধু আলফা মাইনাস বিটার যদি মান বার করি, রুট ওভার কি হবে? 64। তাহলে আলফা মাইনাস বিটার মান কি হবে? +-8। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা 11 দাগের অ্যান্সার। চলো 12টা এখানে করে নি। 12টা কি বলেছে? এ অনুপাত বি সমান 3:2 এবং বি অনুপাত সি সমান 3:2 হলে এ প্লাস বি
আর কি বলেছে, অনুপাত বি প্লাস সি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বলেছে এ অনুপাত বি সমান 3:2, আর একটা বলেছে বি অনুপাত সি সমান 3:2, দুটো 3:2, 3:2 আছে। আচ্ছা, এখানে একটা লক্ষ্য করো, এখানে বি এর মান 2 আছে, এখানে বি এর মান 3 আছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই বি এর মানটা সমান করতে হবে। তাহলে সমান কিভাবে করব, এই সংখ্যাটাকে উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে গুণ করো গোটাটাকে, আর নিচের সংখ্যাটাকে উপরের সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি নিচের সংখ্যা মানে 3 দিয়ে গুণ করি তাহলে কি হবে 3:6, আর এইটাকে লাইনটাকে উপরের সংখ্যা দেয় মানে 2 দিয়ে, 3 দুগুণে কত হয়ে যাবে 6:4 হয়ে যাবে। তাহলে এখন এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে 9:6:4, এটা হচ্ছে আমাদের অনুপাত। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা একটু ধরতে পারবো, কি ধরি, এ সমান হয়ে যাচ্ছে 9k, বি সমান হয়ে যাবে 6k, আর সি সমান হয়ে যাবে 4k। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে, এ প্লাস বি অনুপাত বি প্লাস সি। তাহলে এ এর মান কত 9k প্লাস বি এর মান 6k, অনুপাত বি এর মান 6k প্লাস সি এর মান 4k। টোটাল কত কে হচ্ছে দেখো, এখানে 15 মানে 15k অনুপাত কত হয়ে যাচ্ছে 10k হয়ে যাচ্ছে। কে কে কেটে গেল, 5 2 10, 3 5 15, তাহলে কত হয়ে যাচ্ছে 3:2। এটা হচ্ছে অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে 12 দাগ। চলো 13 দাগ, এটা কি বলেছে, 13 দাগেরটা বলেছে এক্স অনুপাত এ ইকুয়াল টু ওয়াই অনুপাত বি সমান জেড অনুপাত সি হলে x³ / a³ + y³ / b³ + z³ / c³ = 3xyz / abc। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে কি বলে দিয়েছে, x অনুপাত a সমান y অনুপাত b সমান z অনুপাত c। তাহলে প্রত্যেকটাকে x/a সমান y/b সমান z/c সমান আমরা ধরে নিলাম k। k এর মানটা 0 হবে না, k not equal to 0 বা k একটি অশূন্য ভেদ দেব। ঠিক আছে, তাহলে x সমান কি হবে দেখো, x/a সমান k দিতে হয়, তাহলে এক্সট্রা k টা ওর সঙ্গে কি গুণ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে ak। ঠিক আছে, y সমান কি হবে bk, আর z সমান কি হবে ck। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, x³ / a³ + y³ + z³ / c³। তাহলে এখানে মান বসিয়ে দেখি, তাহলে কি হবে, x মানে কি ak, তাহলে x³ মানে a এর কিউব k এর কিউব প্লাস, আচ্ছা y দিয়ে কি আছে a³ প্লাস দিয়ে কি বসবে y³ মানে কি b এর কিউব k এর কিউব বাই কি হবে b³ প্লাস z মানে c এর কিউব বাই k এর কিউব বাই কি হবে c³। তাহলে এখানে উভয় পক্ষে দেখো সবগুলো কেটে যাচ্ছে, কি থাকছে k³ প্লাস k³ প্লাস k³ সমান কি হবে 3k³। এটা পেলাম লেফট হ্যান্ড সাইড থেকে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা কি বলেছে, রাইট হ্যান্ড সাইড থেকে কি পাবো 3xyz / abc। তাহলে এখানে দেখো 3 বসে গেল, x এর মান কত ak ইন্টু b, 3 বসে গেল, x এর মান ak, y এর মান কত bk, আর ইন্টু c এর মান কি হবে z এর মান ck। তাহলে বাই কি হবে abc। তাহলে এখানে কত থাকছে 3 1 2 3, তাহলে 3q ইন্টু abc বাই কি আসছে abc। তাহলে এটা কেটে গেল, তাহলে কি থাকে 3³ থাকছে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে আছে, তাহলে প্রমাণ। ঠিক আছে, তাহলে এটা 13 দাগেরটা হলো আমাদের। 14 দাগেরটা কি বলেছে চলো, 14 দাগের কোশ্চেনটা বলেছে x = 3 + 2√2 হলে x + 1/x এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, x = বলে দিয়েছে 3 + 2√2,
যখনই বলবে 1/x এটাই যখন উল্টে যাবে তাহলে এটা সাইনটা চেঞ্জ করলে হয়ে যাবে 3 - 2√2 হবে। ঠিক আছে, তবু আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখো কিভাবে 2√2 3 - 2√2 আসবে। তাহলে এটাকে উল্টে দেবো, তাহলে কি আসবে 1/3 + 2√2। তাহলে এটা করণীয় নিরসন করতে হবে তার অপোজিট সাইন দিয়ে, তাহলে 3 - 2√2 এটা উপরে গুণ হয়ে যাবে 3 - 2√2। তাহলে কি আসছে দেখো 3 - 2√2, আর নিচে দেখো a + b a - b, তাহলে 3 এর স্কোয়ার - 2√2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 3 - 2√2, এখানে 9 দেখো 2 এর স্কোয়ার 4 আর √2 মানে 2, তাহলে 4 দুনা 8, তাহলে কি থাকছে 3 - 2√2। দেখো 3 - 2√2 আসে। এবার আমাদের চেয়েছে x + 1/x এর মান, তাহলে x এর মান কত 3 + 2√2 প্লাস 1/x এর মান কি পেলাম 3 - 2√2, তাহলে 3 + 2√2 প্লাস 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 মাইনাস 2√2, তাহলে এটা কেটে গেল 3 × 6, 3 আর 3 কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের 14 দাগের অ্যান্সার। আচ্ছা 15 দাগেরটা কি বলেছে, 15 দাগেরটা বলে দিয়েছে √6 + √7 এবং √5 + √8 এর মধ্যে কোনটি বড়। এ টাইপের যদি কোশ্চেন থাকে কি করণে দ্বিঘাত করণে দেওয়া আছে আর তুমি বলে দিচ্ছে কোনটা বড়, তাহলে প্রত্যেকটাকে কি করবে স্কোয়ার করে নেবে, স্কোয়ার করে এদের মান বার করবে, মানে স্কোয়ার করলে a + b হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করে নেবে। তাহলে কিভাবে করব, একটা বলে দিয়েছে √6 + √7, তাহলে এটার স্কোয়ার করে নেব। আর একটা কি বলেছে √5 + √8, তাহলে এটার স্কোয়ার করে নেব। তাহলে এটা দেখো a + b হোল স্কোয়ার মানে কি √6 স্কোয়ার প্লাস 2a আর b প্লাস b এর স্কোয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে 6 প্লাস 2 6 7 42 আর প্লাস কত যাবে 7, তাহলে 6 7 13 প্লাস 2√42 এটা পেলাম। এটাকে করে দেখি, তাহলে √5 এর স্কোয়ার প্লাস 2a মানে কি √5 আর b মানে 8 প্লাস √8 এর স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার মানে √5 এর মানে 5 প্লাস 2 5 8 কত 40 প্লাস 8 হয়ে যাবে, তো 8 5 13 যোগ 2√40, তাহলে দেখো এখানে 13 মিলছে 13 মিলছে 2 মিলছে 2 মিলছে, এখানে 42 আছে এখানে 40, তাহলে এটা অবশ্যই বড়। তাহলে এখানে বলতে হবে √6 + √7 এর মান বৃহত্তম, বাস হয়ে গেল এটা। ঠিক আছে, এরকম যদি কোশ্চেন দেওয়া থাকে তাহলে ওদের কি করতে হবে বর্গ করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। চলো নেক্সট 16 দাগেরটা, 16 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো 16 নম্বর বলেছে x² ভার্সাস yz, y² ভার্সাস zx, আর বলেছে z² ভার্সাস xy হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা তাহলে কি করব, x² ভার্সাস yz দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে y² ভার্সাস zx দেওয়া আছে, আর একটা দেওয়া আছে z² ভার্সাস xy। তাহলে সবগুলো থেকে আমরা ধ্রুবক নিয়ে নিচ্ছি, তাহলে x² সমান k1 yz, y² সমান k2 zx, আর z² সমান k3 xy। তাহলে এখানে লিখে দেবো k1 k2 আর k3 অশূন্য ভেদ ধ্রুবক লিখতে হবে। ঠিক আছে, তাহলে এরকম যদি পাই তাহলে আমরা শুধু k1 এর মান বার করবো, k1 কে যে রেখে দিই এটা নিচে এপারে চলে আসবে, তাহলে k1 সমান কি আসছে x² yz। ঠিক আছে, এটা একটা পেলাম। তাহলে k2 সমান কি আসবে y² zx, আর একটা কি আসবে k3 সমান কি আসবে z² xy। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর আর এটা 3 নম্বর সমীকরণ। তাহলে 1 গুণিত 2 গুণিত 3 করে পাই, যেহেতু গুণফল বলে দিয়েছে, তাহলে k1 × k2 × k3 সমান কি আসবে x² বাই yz ইন্টু y² বাই xz zx ইন্টু z²
এক্স ওয়াই। এখানে জেড স্কোয়ার মানে দুটো আছে, তাহলে এটা একটা দুটো কেটে গেল। এক্স স্কোয়ার মানে এটা একটা আর এটা একটা কেটে গেল, ওয়াই আর ওয়াই মানে ওয়াই স্কোয়ার কেটে গেল। তাহলে কি থাকছে, কে ওয়ান কে টু আর কে থ্রি মান কত আসছে, ওয়ান। তাহলে এদের গুণফল কি আসবে, ওয়ান আসবে। ঠিক আছে, এটা অ্যান্সার। তারপর চলো 17 দাগেরটা কি বলেছে, 17 দাগেরটা আমরা এখান থেকে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 17 দাগেরটা কি বলেছে, বলেছে যদি এক্স বাই ওয়াই ভ্যারিসাস এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। ঠিক আছে, এটা কিভাবে করব, তাহলে কি দেওয়া আছে, এক্স ওয়াই ভ্যারিসাস দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, আর একটা দেওয়া আছে ওয়াই এক্স ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে ধ্রুবক ধরে নিচ্ছি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি হবে, কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখানে কি হয়ে যাবে এক্স ওয়াই এক্স, ওয়াই এক্স সমান কি আসবে, কে টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে কি ধরবো আমরা, কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে পরের লাইনটা এটাকে 1 নম্বর ধরে নিচ্ছি আর এটাকে 2 নম্বর ধরে নিচ্ছি। তাহলে 1 আর 2 করে পাই, 1 গুণিত 2 করে পাই মানে গুণ করে পাই। তাহলে এক্স ওয়াই গুণিত ওয়াই এক্স সমান কি হয়ে যাচ্ছে, কে ওয়ান এক্স প্লাস ওয়াই আর ইন্টু কে টু এক্স মাইনাস ওয়াই। এটা কেটে গেল, তাহলে কত থাকছে, 1 হচ্ছে। তাহলে 1 যদি হয় এটাকে ঘুরিয়ে লিখছি কি কে ওয়ান আর কে টু, এটাকে গুণ করে দিলাম, তাহলে কি থাকছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি আসছে, 1 আসছে। তাহলে কে ওয়ান কে টু, এটা একটা ফর্মুলা আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা 1 হয়ে গেল, এটা গুণ আকারে এসে পরে ভাগ হয়ে গেল, কে ওয়ান কে টু, এটা গোটা দেখো একটা ধ্রুবক পদ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি আসবে, ধ্রুবক আসছে। তাহলে এটাই তো চেয়েছে আমাদের প্রমাণিত। এটা 17 দাগের আনসার। তারপর চলো 18 দাগের কি, 18 দাগেরটা কি বলেছে, tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটার বৃত্তীয় মান কত। আচ্ছা, tan 2 থিটা, এই কোশ্চেনটা বারবার অনেক ক্ষেত্রে আসছে, অনেক জায়গায় আসছে এই কোশ্চেনটা। tan 3 থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে tan 2 থিটা আমরা মান পাবো, tan 2 থিটা ইকুয়াল টু কি হবে, 1 বাই tan 3 থিটা। তাহলে বাদ দিয়ে tan 2 থিটা ইকুয়াল টু কি হবে, cot 3 থিটা। বাদ দিয়ে tan 2 থিটা, এটাকে পুরো কোণে ভেঙে নিচ্ছি, তাহলে কি হবে tan 90 মাইনাস 3 থিটা। তাহলে উভয় পক্ষে tan tan সরিয়ে দিলাম, 2 থিটা ইকুয়াল টু কি আসবে, 90 মাইনাস 3 থিটা। তাহলে 2 থিটা এটা মাইনাস এসে পরে সে প্লাস 3 থিটা ইকুয়াল টু কত হবে, 90। তাহলে 5 থিটা সমান কত হবে, 90। অর্থাৎ থিটার মান কত হবে, 90 বাই 5 সমান কত হয়ে যাবে, 18। তাহলে এই যে 18 ডিগ্রি পেলাম, এর বৃত্তীয় মান চেয়েছে, 18 ডিগ্রি এর বৃত্তীয় মান। যে কোনো ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রির মান যদি পাই আমাকে বার করতে হলে, বৃত্তীয় মান বার করতে হলে ওকে পাই বাই 180 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, পাই বাই 180। 18 10, তাহলে কত হচ্ছে, পাই বাই 10। এটাই হচ্ছে আমাদের বৃত্তীয় মান। ঠিক আছে, এটা সি মানে রেডিয়ান। তাহলে 18 দাগের অ্যান্সারটা আমাদের হয়ে গেল। আচ্ছা, 19 দাগেরটা কি বলেছে, 19 দাগেরটা বলেছে sin 3a প্লাস cos 2b ইকুয়াল টু 2 হলে cos 2a প্লাস sin 3b এর মান কত হবে। আচ্ছা, এখানটায় করে নিই আমরা। হ্যাঁ, তাহলে 19 জায়গাটা কি বলেছে, sin 3a প্লাস cos 2b সমান 2 যদি হয়, তাহলে sin এর সর্বোচ্চ মান কত, 1, আর cos এর সর্বোচ্চ মান কি 1। তাহলে এদের ভাগ করে নিচ্ছি, তাহলে sin
3a ইকুয়াল টু কত হবে 1 ধরে নিচ্ছি, আর cos 2b ইকুয়াল টু কি 1, এদের ম্যাক্সিমাম মান কিন্তু 1, তার জন্য 1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে sin 3a এর কার মান হচ্ছে 1, তাহলে sin 90 ডিগ্রি, আর cos কার মান cos 2b সমান কত হবে cos 0 ডিগ্রি মান 1, তাহলে এখানে sin sin তুলে গেল, 3a সমান কত হবে 90 ডিগ্রি, তাহলে বাদ দিয়ে e এর মান কত হবে 90/3, তাহলে কত হয়ে যাবে এর মান 30 ডিগ্রি। ঠিক আছে, সেম একই রকম ভাবে এখানে বার করে, তাহলে 2b সমান কত হয়ে যাবে 0 ডিগ্রি, তাহলে b সমান কি হয়ে যাবে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের মান কিসের চেয়েছে cos 2a প্লাস sin 3b, তাহলে cos 2a মানে cos 2 ইন্টু a এর মান কত 30, আর প্লাস sin b বলেছে, তাহলে 3 ইন্টু 0, তাহলে cos 60 প্লাস sin 0, তাহলে cos 60 মান হচ্ছে হাফ, আর sin 0 মান হচ্ছে 0, তাহলে কত হচ্ছে অ্যান্সার 1/2 হচ্ছে অ্যান্সার। দেখে না, তারপর 20 দাগেরটা কি বলেছে, 20 দাগেরটা বলছে tan 50 ডিগ্রি ইকুয়াল টু p বাই q হলে cos 40 ডিগ্রি এর মান কত। আচ্ছা, tan 50 ডিগ্রি ইকুয়াল টু p বাই q যদি হয়, তাহলে বলেছে tan 50 ডিগ্রি সমান, এটাকে আমরা, আচ্ছা p বাই q দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে tan 50 কে আমরা পুরো কোণে ভেঙে নিচ্ছি, তাহলে tan কি লেখা যাবে tan 90 মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু p বাই কি হয়ে যাবে q হয়ে যাবে, তাহলে এখানে cot কি আসছে 40 ডিগ্রি ইকুয়াল টু কি আসছে p বাই q। তাহলে এখানে দেখো cot মানে কি, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে cos মানে কি cos 40 ডিগ্রি, তাহলে cos মানে কি আসছে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত p, আর অতিভুজ মানে কি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে p স্কয়ার প্লাস q স্কয়ার। ঠিক আছে, tan মানে কি লম্ব, এটা ভূমি, ঠিক আছে, আর এটা কি হয়ে যাচ্ছে cot মানে ভূমি বাই লম্ব, তাহলে এটা উল্টে যাচ্ছে, তাহলে এখানে cos 40 মান কত হচ্ছে p বাই রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 22 জায়গাটা কত বলেছে, 22 জায়গাটা বলেছে, আচ্ছা 21 জায়গায় আছে, 21 জায়গায় r cos থিটা ইকুয়াল টু √3 এবং r sin থিটা ইকুয়াল টু 2, এবং থিটার মানটা 0 থেকে বড় 90 থেকে ছোট হলে r এবং থিটা মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 21 দাগের, এটা 20 ছিল, তাহলে এরকম দেওয়া আছে r cos থিটা ইকুয়াল টু 2√3, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছে, এটা দেওয়া আছে r sin থিটা সমান 2 দেওয়া আছে, এটাকে 2 ধরে নিচ্ছি, তাহলে 2 ভাজক 1 করে পাই, 2 ভাজক 1 করে পাই, তাহলে কি হবে যদি ভাগ করে নি, তাহলে r sin থিটা সমান 2, আর নিচে কি হয়ে যাবে এখানে r cos থিটা নিচে কি হয়ে যাবে 2√3, যেহেতু ভাগ করে পাই, তাহলে এটা কেটে গেল 1 থাকছে, আর আর কাটলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে sin থিটা cos থিটা মান কি tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু কি 1/√3, tan কার মান, তাহলে tan 30 এর মান, তাহলে tan থিটা ইকুয়াল টু tan 30, তাহলে উভয় পক্ষে থিটার মান কত পেলাম, তাহলে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটার মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে যে কোনো একটা সমীকরণে আমরা থিটা মান বসালেই কিন্তু আর এর মান পেয়ে যাব। লিখেছি 2 নম্বর সমীকরণে থিটা সমান 30 বসিয়ে পাই, তাহলে কি হবে এখানে r sin থিটা ইকুয়াল টু 2, তাহলে r sin 30 ইকুয়াল টু 2, তাহলে r
ইন্টু হাফ ইকুয়াল টু 2, তাহলে আর এর মান কত হবে 2 2 4, তাহলে থিটা মান পেলাম 30 আর আর এর মান পেলাম 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 21 জায়গাটা। চলো 22 জায়গাটা শুরু করি। 22 জায়গাটা কি বলেছে দেখো, 22 জায়গাটা বলছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে tan 89 ডিগ্রি এর মান কত। আচ্ছা দেখো tan দেওয়া আছে 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan দেওয়া আছে 3 ডিগ্রি ইন্টু ডট ডট দিয়ে কত tan 89 ডিগ্রি। একটা কথা মনে রাখবে, এদের মাঝখানে যদি ধরা যায় তাহলে tan 45 থাকছে, কারণ এটা বিজোড় সংখ্যা, মাঝখানে থাকবে tan 45। তাহলে আমরা একে মিলাতে পারবো কিভাবে দেখো, tan 1 ডিগ্রি ইন্টু tan, এটা এক কম হলে কত হয়ে যাবে 89, তাহলে এটাকে সামনে নিয়ে চলে আসছে tan 89 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু কি করা যাবে tan 88 ডিগ্রি করা যাবে, ঠিক আছে, ডট ডট দিয়ে আমরা গুণ করতাম, কি বললাম tan 45 শুধু সিঙ্গেল থাকবে, তাহলে বাকি সবগুলো কিন্তু মিলাবে 1 ডিগ্রির সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, পরপর অনেকটা সংখ্যা হবে, আমরা লিখছি না কিন্তু, ঠিক আছে। তাহলে tan 1 ডিগ্রি ইন্টু এটাকে কিন্তু পুরো কোণে ভেঙে নিই, যদি আমরা কি করব tan 90 মাইনাস 1 ডিগ্রি, এটাকেও যদি ভেঙে নিই tan 2 ডিগ্রি থাকলো tan 90 মাইনাস 2 ডিগ্রি গুণিত ডট ডট দিয়ে tan 45 ডিগ্রি। তাহলে বা দিয়ে দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস 1 ডিগ্রি মানে কি হয়ে যাবে cot 1 ডিগ্রি, অতএব tan 2 ডিগ্রি ইন্টু এটা কি হবে cot 2 ডিগ্রি হয়ে যাবে, ডট ডট দিয়ে কত হবে tan 45 ডিগ্রি। তাহলে এটার মান কত 1, tan আর cot এর মান কত হবে গুণ করলে 1, এটাও সেম 1 আসছে, আর tan 45 এর মানও কি 1, তাহলে সবগুলো গুণ করলে কত হয়ে যাবে 1, তাহলে এটা আসছে আমাদের অ্যান্সার। তারপর চলো 23 এরটা কি বলেছে, 23 এরটা বলেছে tan থিটা প্লাস 15 ইকুয়াল টু √3 হলে tan থিটা প্লাস cos থিটার মান কত। আচ্ছা তাহলে কি বলেছে, tan থিটা প্লাস 15, tan থিটা প্লাস 15 সমান √3 যদি হয়, তাহলে tan লিখে দিচ্ছি থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3 মান কত tan 60 এর মান, লোকভাবে tan tan সরিয়ে দিচ্ছি থিটা 15, আচ্ছা এটা 60 আছে প্লাস দেওয়া আছে প্লাস 60 ডিগ্রি, অতএব থিটা মান কত হবে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, থিটা মান 45 ডিগ্রি। এবার আমাদের কি চেয়েছে sin থিটা প্লাস cos থিটার মান, তাহলে sin কত হয়ে যাবে 45 প্লাস cos 45, দুটোর মানে কিন্তু হাফ, 1/2 √2, 1/2, তাহলে √2 হচ্ছে লসাগু, তাহলে কি হবে 1 প্লাস 1 সমান কি হবে 2√2, তাহলে যদি করোনিলেশন করি তাহলে 2 কে আমি √2 ইন্টু √2 লিখতে পারবো আর বাই √2, তাহলে একটা একটা কাটলে কি থাকবে শুধুমাত্র অ্যান্সার থাকছে √2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 23 জায়গাটা। তারপর চলে 24 জায়গাটা কি বলেছে, 24 জায়গাটা বলেছে যদি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তবে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার মানও কি হবে 1 হবে, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা তাহলে কি দেওয়া আছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে বাদ দিয়ে sin থিটা সমান কি হবে cos স্কয়ার থিটা, এটা আমরা পেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, তাহলে cos স্কয়ার থিটা মানে কি sin থিটা একটা পেয়ে গেলাম, প্লাস আর এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে কি আসবে cos পাওয়ার তার পাওয়ার, তাহলে sin লিখে দিলাম sin থিটা, এটা মানে কি sin আর তার উপরে কি হবে স্কয়ার, তাহলে sin প্লাস sin স্কয়ার থিটার মান কি 1, তাহলে এটা কি হয়ে গেল প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তাহলে 24 জায়গাটা আমাদের হয়ে গেল।
তারপর দেখো 25 কি বলেছে, 25 বলেছে x ইকুয়াল টু a সাইন 90 মাইনাস থিটা y ইকুয়াল টু b ট্যান 90 মাইনাস থিটা হলে a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখানটাই করে নিচ্ছি 25 তাহলে কি করব, x সমান দেওয়া আছে a সাইন 90 মাইনাস থিটা, তাহলে x সমান a, এটা হয়ে যাবে cos থিটা। তাহলে এখানে এটাকে যদি ঘুরিয়ে লেখা যায় তাহলে cos থিটা ইকুয়াল টু কি আসবে, x বাই a, এটা এপারে আসলে x বাই a হয়ে যাবে। তাহলে cos কে আমরা লিখতে পারবো 1/sec লিখতে পারবো, sec থিটা ইকুয়াল টু x বাই a। তাহলে শুধু sec এর মান যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে এটাকে উল্টাতে পারবো a বাই x। ঠিক আছে, এটা একটা পেলাম। সেম আমরা পরেরটা তো লিখবো y ইকুয়াল টু b tan 90 মাইনাস থিটা দেওয়া আছে, তাহলে y ইকুয়াল টু কি হবে, b cot থিটা আসবে। তাহলে cot থিটা ইকুয়াল টু কি আসবে, এটা এপারে চলে আসবে y বাই b আসবে। cot মানে কি 1/tan থিটা ইকুয়াল টু কি আসবে y বাই b, আর শুধু tan থিটা আমি যদি উল্টে দিই তাহলে এটাকে কি b বাই y চলে আসবে। ঠিক আছে, এবার এদের মধ্যে একটা রিলেশন আমরা জানি কি জানি রিলেশনটা কি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1। তাহলে sec মানে কি বলতো, পেয়ে গেছি a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস tan মানে কি b স্কোয়ার বাই y স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ার ইকুয়াল টু কি আসছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে হোল স্কোয়ার হতো, আমি একবারে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 25 তারপরে চলো 26 কি বলেছে, বলেছে যদি থিটার মান 0 থেকে বড় 90 থেকে ছোট হয় তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে। আচ্ছা দেখো, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা সমান কত হবে, 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার স্কোয়ার। তাহলে এখানে কি আছে দেখো, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার স্কোয়ার প্লাস 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। তাহলে এখান থেকে দেখো এটাকে কি করতে পারবো, স্কোয়ার 3 tan থিটা মাইনাস 2 cot থিটা স্কোয়ার প্লাস 2 দুনা 3 দুনা 6, 6 দুনা কত হয়ে যাবে 12, আর tan আর cot এর গুণফল 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি কিন্তু। তো যে কোনো একটা সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার যদি সর্বনিম্ন মান ধরা যায় তাহলে এর স্কোয়ার যদি থাকে তাহলে এর পজিটিভ মান আসবে, 0 আসবে। তাহলে যদি 0 হয় তাহলে এটা কয়টা এভাবে লিখে দেবো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান কত হবে, 0। এটুকুর সবচেয়ে ছোট মান হবে 0। ঠিক আছে, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে বাকিটা কি 12 হচ্ছে, তাহলে এটার মান কি হবে, সর্বনিম্ন মান 12 হবে। তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে, 12 হয়ে যাবে। তাহলে এটার মান যদি 0 হয়ে যায় তাহলে এটা অবশ্যই 12 হবে। এটা ছিল আমাদের 26 27 কি বলেছে, sin 10 থিটা ইকুয়াল টু cos 8 থিটা হলে tan 10 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান কত আছে। তাহলে এখানটায় করেছে 27 sin 10 থিটা ইকুয়াল টু cos 8 থিটা। তাহলে এটাকে যদি ভেঙে নিয়ে আমরা কি করতে পারবো, cos করতে পারবো, 90 মাইনাস tan থিটা ইকুয়াল টু cos 8 থিটা। তাহলে উভয় পক্ষে cos cos তুলে দিচ্ছি, 90
tan থিটা ইকুয়াল টু 8 থিটা। তাহলে এটাকে যদি আমি পাশটা নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস tan থিটা মাইনাস 8 থিটা ইকুয়াল টু মাইনাস 90। তাহলে মাইনাস 18 থিটা ইকুয়াল টু মাইনাস 19। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, থিটা ইকুয়াল টু কি হবে 90/18। তাহলে কাটাকাটি গুলো কত হয়ে যাবে 5 চলে আসছে, অতএব থিটা সমান কত 5 আসবে। তাহলে আমাদের চেয়েছে মান কিসে tan 9 থিটা সমান tan 9 ইন্টু 5 সমান কি আসবে tan 45 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 27 দাগেরটা। তারপর চলো 28 কি বলেছে। 28 বলেছে একটি ঘড়ি কাঁটার 1 ঘন্টায় যে কোন আবর্তন করে তার বৃত্তীয় মান কত। তাহলে একটা কথা মনে রাখবে, আমাদের ঘড়ি কাঁটা কটা কাঁটা থাকে 12টা। তাহলে 12টা কাঁটা ঘুরে কত গোটা একটা সম্পূর্ণ কোণ, তাহলে কত 360 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারবো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে কত কোণে 360 ডিগ্রি কোণে। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে কত 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা যেহেতু বলেছে কত 360/12, তাহলে কত হয়ে যাবে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটা 1 ঘন্টায় আবর্তন করে। তাহলে 30 ডিগ্রির বৃত্তীয় মান চেয়েছে, তাহলে 30 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে, যে কোনো ষষ্ঠিক মানকে আমরা যদি বৃত্তীয় মান করি π/180 দিয়ে আমরা কি করবো গুণ করে দেবো 0.006। তাহলে π/6 রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 28 দাগেরটা। 29 কি বলেছে। 29 দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 14 সেমি, ওই বৃত্তের 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত হবে। এটা হচ্ছে বইয়ের কোশ্চেন। ঠিক আছে, তো তোমাদের এরকম দেওয়া আছে, এটা একটা ধরে নাও এটা একটা বৃত্ত দেওয়া আছে, এখানে আরটা ব্যাসার্ধ, এখানে চাপটা হচ্ছে এস, আর এখানে থিটা কোণ। তাহলে এটা একটা ফর্মুলা আছে এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখানে মান দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে 14 দেওয়া আছে, আর এর মান 14 দেওয়া আছে, এস এর মান কত দেওয়া আছে 66 দেওয়া আছে। তাহলে আমরা কি জানি এস ইকুয়াল টু আর থিটা সমান এস এর মান কত দেওয়া আছে 66 ইকুয়াল টু আর 14 আর থিটা। আর থিটার মান যদি বার করি 66 বাই কি আসবে 14 আসবে। এটা মান পেলাম থিটার, কিন্তু এটা হচ্ছে আমাদের থিটার মান। একে যদি বৃত্তীয় মানে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি জানি, দেখো এটার পরে এটা লাইনটা করবে, আমরা জানি কি জানি কি 22/7 এর মান, ঠিক আছে, বৃত্তীয় মান এভাবে লিখলেও হবে। বৃত্তীয় মান কত পাই রেডিয়ান। তাহলে 1 এর বৃত্তীয় মান কত হবে পাই ইন্টু, এটা ভাগ যেতে হবে, তাহলে গুণ আকারে লিখলে কত হবে 7/22 হয়ে যাবে। তাহলে আমাদের 66/14 এর বৃত্তীয় মান কত হবে পাই ইন্টু 7 এর 22 ইন্টু 66/14। তাহলে 7 এর সাথে 7 গুণ 14 আর 22 একে 22, তাহলে 3 দিয়ে এখানে হয়ে যাবে। তাহলে কত পাচ্ছে 3π/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 29 দাগের অ্যান্সার। লাস্ট আছে আমাদের 30 দাগেরটা। আমরা পার্ট 1 30 পর্যন্ত করবো, তারপর পার্ট 2 এ 31 থেকে 60 আছে সেগুলো করে নেবো। হ্যাঁ, তাহলে 30 নম্বরটা কি বলেছে, একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত। আচ্ছা, এতে একটা চিত্র হয় এরকম দেওয়া আছে, এটা নাম ধরে নিচ্ছি এ বি আর এটা সি। তাহলে ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত বলে দিয়েছে √3:1। এটা যদি হয় তাহলে স্তম্ভের দৈর্ঘ্য ধরেছি এ বিটা কি কার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য, আর বি সিটা ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে বিসি অনুপাত এ বি করছে, বিসি অনুপাত এ বি। তাহলে কি আসছে √3:1।
তাহলে এখানে কি আসবে, বি সি বাই এ বি সমান √3/1। তাহলে এটাকে উল্টিয়েছি, এ বি বাই বি সি সমান কি আসবে 1/√3। ঠিক আছে, বা আমরা আগে থেকে যেভাবে ছিল ওভাবে লিখতে পারতাম, কিন্তু যেভাবে দেওয়া আছে তার জন্য ওভাবে লিখে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী মানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে লম্ব আর ভূমি, তাহলে লম্ব ভূমি মানে কি ট্যান। তাহলে সমকোণী এ বি সি তে কি পাচ্ছি, তাহলে ট্যান পাচ্ছি। ট্যান কার মান, এটার মান চেয়েছি। তাহলে কোণ এ বি সি সমান কি আসছে, লম্ব বাই ভূমি। লম্ব এ বি বাই ভূমি কত, বি সি। তাহলে ট্যান এ বি সি সমান কত হয়ে যাবে, 1/√3। তাহলে ট্যান এ সি বি, আচ্ছা উন্নতি কোণ চেয়েছে, এ সি বি হয়ে যাবে, এ সি বি। ট্যান এ সি বি সমান কি আছে, ট্যান কার সঙ্গে সম্পর্ক আছে, 1/√3 ট্যান 30, ট্যান 30। তাহলে এ সি বি সমান কি আসছে 30°। তাহলে উন্নতি কোণ কত হবে, 30°। সূর্যের উন্নতি কোণ 30°। তাহলে এই হচ্ছে আমাদের পার্ট 1। ঠিক আছে, 30টা কোশ্চেন। তারপরে আমাদের পার্ট 2 এ আসছে 31 থেকে শুরু করে 60টা কোশ্চেন আসছে এভাবে। এখানে কিন্তু বেশিরভাগটা ওই ঘন থেকে আসে, ঘন বস্তু থেকে আসছে, আর পরিমিতি আছে, তারপর ত্রিকোণমিতি আছে, রাশি বিজ্ঞান আছে, আর জ্যামিতি সম্পর্কে এই কোশ্চেনগুলো দেওয়া আছে। তাহলে পরের পার্ট 2 আমরা এই বাকি 30টা কোশ্চেনের আলোচনা করব। ঠিক আছে।